ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, পড়াশুনো ঠিক করে করছো তো? না না, শুধু গল্প শুনলে হবে না, পড়াশুনো মন দিয়ে করতে হবে। এসো, আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। বেচারাম মান্না নিতান্তই ভালো লোক, সৎ, নিষ্ঠাবান, আদর্শ পুরুষ। তিনকুলে থাকার বলতে এক দুঃসম্পর্কের পিসি। দীর্ঘদিনের কাঠের ব্যবসা, বেশ সচ্ছল পরিবার। কিন্তু তার এবং তার স্ত্রীর জীবনে একটাই দুঃখ, তাদের কোনো সন্তান নেই। হেন পীর বাবার দরগা নেই, হেন মন্দির নেই যেখানে মান্না পরিবার তাদের আকুতি জানাননি। এমন কোনো তাবিজ নেই যে তারা ধারণ করেননি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। শেষে মান্নাবাবুর বউয়ের বাবা ভোলানাথের প্রতি কঠোর ব্রত পালনের ফলস্বরূপ তাদের জীবনে খুশির কারণ হয়ে বিরাজমান হন তাদের একমাত্র সন্তান। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি হচ্ছে? সবাই এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কেন? চলো তো দেখি বিষয়টা কি। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল, সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না, ওরে কে কোথায় আছিস? শিগগিরই আয় রে বাবা, ওর মুখে ঠান্ডা জলের ছিটা দে। বেচারা টানা 3 মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। কই গো, সব গেলে কোথায়? হ্যাঁ, আরে এতদিন পর বাড়িতে ছেলে এলো, কোথায় শাঁখ বাজবে, উলু দেবে তা নয়, একেবারে নিশ্চুপ নিঝুম বাড়ি। বলি, ও মান্না বাবু, মান্না বাবু। বলুন বলুন চাটুর্য মশাই, কেমন আছেন? আরে আমার কথা ছাড়ুন মশাই, এখন তো আপনার খবর জানার পালা। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি। আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে হ্যাঁ, ওই ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা, আপনি আপনি বসুন, আমি দেখছি। যাক বাবা, আমার পটকাটা তবুও একটা খেলার সঙ্গী পেল। এই পাড়ায় এই একটাই ছেলে ছিল, এবার বেচার ছেলের সঙ্গে ও একটু খেলতে পারবে। বলতে বলতেই বেচারা মোর ছেলেকে কোলে নিয়ে আসে। আরও সেই দিকে তাকিয়ে মুখ হা হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় বড়ির মতো, নাক নেই, শুধু দুটো ফুটো, কান কুলোর মতো বড়, গায়ের রং একেবারে ব্ল্যাক ডায়মন্ড, আর সাধারণ বাচ্চার তুলনায় একটু বেশি লম্বা আর রোগা। কে 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 কে? বাবা ভোলানাথের কৃপায় এই সন্তান পেয়েছিল বলে বেচারাম তার নাম রাখল ভোলানাথ। যদিও বেচারাম বা তার বউ কেউ মন থেকে এই সন্তানকে মেনে নিতে পারেনি। যতই হোক, হাজার মানত করার পর পাওয়া
নিজের সন্তান, তাই তাকে ফেলেও দিতে পারেনি। এইভাবে অনাদরে অবহেলায় ধীরে ধীরে বড় হতে থাকে ভোলানাথ। আর যতই সে বড় হতে থাকে ততই বাড়তে থাকে তার কীর্তিকলাপ। নেপাদের বাড়িতে আজ কেউ নেই, যাই ওদের বাগানে গিয়ে একটু পেট পুজো করে আসি। 5 ফুট উঁচু পাঁচিল এক পা দিয়েই পেরিয়ে গেল। হাত দিয়ে উঁচু আম গাছ, জাম গাছ, লিচু গাছ থেকে ফল পেড়ে খেতে থাকলো। পুকুর থেকে হাত ডুবিয়ে মাছ ধরে কর্মরিয়ে চিবিয়ে খেয়ে নিল। আশেপাশের পাখি, কাঠবেড়ালি, কুকুর সবাই ওকে দেখে ভয়ে যে যার বাসায় লুকিয়ে পড়ল। খাবার পর একটা বড় ঢেকুর তুলল। আজকের দুপুরের ভোজটা বেশ ভালোই হলো। রোজ যদি এরকম পেট পুজো হয় তাহলে দুদিনে আমার পেটও নেপার বাবার মতো গণেশের পেট হয়ে যাবে। কে রে, কে রে? আমার বাগানে কে? এক্ষুনি বেরো বলছি। এই রে, নেপার বাবা মনে হচ্ছে। যাই বাবা, পালাই। বলেই এক পা দিয়ে 5 ফুট উঁচু পাঁচিল টপকে যেই বেরোতে যাবে অমনি হুড়মুড়িয়ে পাশের কলা গাছ শুদ্ধ উল্টে পড়ে সোজা পুকুরে। নেপার বাবা দৌড়ে আসে। কে 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 ওখানে কে? সেই হাসি দেখে নেপার বাবার আর তার বাড়ির লোকের 1 মাস অবধি হাসি বন্ধ হয়ে যায়। কারণ নেপার বাবা এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ দিয়ে 1 মাস আর কোনো কথাই বেরোয়নি। বেচারাম আর তার বউ দিন দিন তার ছেলের জন্য অতিষ্ঠ হয়ে ওঠে। না, আর পারছি না। প্রতিদিন, প্রতিটা দিনই আমাকে এই ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোকও বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা, সেও আমাকে বলে কিনা যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক, আসুক একবার। আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে। ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি? যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো? তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো। আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। বেচারা চুপ করে থাকে। বাইরে থেকে সব কথা শুনছিল ভোলানাথ। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না, কেউ জানবে না, সেরকম কোনো জায়গায়। ভালো থেকো তোমরা। এই বলে ভোলানাথ চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভোলানাথ। মনে কষ্ট
তাই গান গাইছে মনের দুঃখে। আমি হলাম মিস্টার ভোলানাথ, কেউ দেয় না আমার সাথ, কিম্ভূত কিমাকার দেখতে, কিছুই তো পারিনি কো আমি শিখতে। হায় 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 হায়, ভূতেরা ভয় পায়, এতটাই খারাপ দেখতে। আমি হলাম ভোলানাথ। এই রাত দুপুরে বেসুরো গানে গেয়ে আমার ঘুমটার 12টা 5 বাজিয়ে দিলি কে? আগে আমি ভোলানাথ। আপনি কে? কোথায় আছেন? দেখতে পাচ্ছি না তো আপনাকে। আমি হলাম বেটে ভূত। আরে ওপরে দেখছিস কি? নিচে 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 তাকা। এরকম ঢেঙা ছেলে মানুষ বাপের জন্মে তো দূরের কথা, মরার পরেও দেখিনি। বাবা, এখানে তো তোকে ভূত আর আমাকে মানুষ মনে হচ্ছে রে। আরে তুমি এখানে এত রাতে কি করছো? আরে এটা তো আমারই জায়গা, আমার বাড়ি। আমার বাড়িতে আমি থাকবো না? ও তাই বুঝি? তা তোমার বাড়ি কোথায়? ওই যে দেখছিস ছোট পাম গাছ, ওটাই আমার বাড়ি। বেটে তো, তাই খুব বেশি ওপরে উঠতে পারি না। কিন্তু তুমি এখানে এলে কি করে? সে অনেক কথা, আমার দুঃখের কথা। কি আর বলবো তোকে? তার চেয়ে বরং তুই তোর কাহিনী বল। জ্যান্ত অবস্থায় এই মরার দেশে কেন এলি? তাহলে শোনো। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল, সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না টানা 3 মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি। আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে ওই ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা আপনি আপনি বসুন, আমি দেখছি। কে 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 কে? আর পারছি না। প্রতিটা দিনই আমাকে ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোক বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা, সেও আমাকে বলে কিনা যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক একবার। আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে।
ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি, যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো। তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো, আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না। এই হলো আমার দুঃখের কাহিনী। আমার জীবনের কাহিনীও অনেকটা তোমার মতোই। বেটে ছিলাম বলে সবাই বামুন বলে খেপাত। সংসারে থাকার মধ্যে ছিল বাবা। হঠাৎ একদিন ঝড়ের রাতে বাবার মাথায় বাজ পড়ে সেও মরে গেল। তারপর আমি নানা জায়গা ঘুরতে ঘুরতে শেষে সুযোগ পেলাম পরশুরামের ড্যান্স সার্কাসে। সেখানে জোকারের কাজ করতে শুরু করলাম। সেও আমার কপালে সইল না। ভুল করে কেউ বাঘের খাঁচার ছিটকিনি খুলে রেখেছিল। ব্যাস, পড়বি তো পর আমার সামনেই এসে পড়ল। তবে হ্যাঁ, মরবার আগে আমি বাঘকেও কষিয়ে 2 থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম। সেই জন্য ওই সার্কাসে আমার নাম হয়ে যায় বাঘ মারা জোকার। আমার নামে ওরা একটা মূর্তিও বানিয়েছে। বাহ বাহ, তোমার তো তাহলে খুব সাহস দেখছি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম হলো বেচু। আমাকে সবাই বেটে বেচু বলে ডাকতো। আমি তাহলে তোমাকে বেচুদা বলেই ডাকবো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু তুই কি এখানেই থাকবি বলে ঠিক করেছিস নাকি? হ্যাঁ, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই ও বেচুদা। তাই তোমরা যদি থাকতে না দাও, তাহলে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। কিন্তু তুই এই গাছে গাছে থাকবি কি করে? ও আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি এমনিতেও তো দেখতে ভূতের মতোই, তোমাদেরই একজন মনে হয়। আর ওই 7 ফুট লম্বা হওয়ার জন্য গাছে চাপতেও আমার বিশেষ অসুবিধা হবে না, বুঝলে? তাই ও নিয়ে কোনো চাপই নিও না। তোকে দেখে অনেক ভূতেও লজ্জা পাবে। কি যে বলো তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমাদের এখানকার বাকি মেম্বারদের আলাপ করিয়ে দিই। হ্যালো হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ? বাব্বা, ভূতেও আবার ইংরেজি বলে? তোমাদের এখানে কি সবাই ইংরেজ ভূত আছে? এখন ভূতেদেরও রেভলিউশন চলছে। ভূত মানেই এখন শুধু ন্যাকা ন্যাকা গলার কথা বলা বা চোখ লাল করে ভয় দেখানো নয়। আমাদেরও সমাজে অনেক কাজে যোগ দিতে হয়। কত লোকের ভবিষ্যৎ বলার জন্য আমাদের ডাকা হয়। আবার কারোর দীর্ঘদিনের অসুখ সারিয়ে দেবার জন্য আমাদের ডাকা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার লোকজন থাকে, তাই আমরাও নিজেদের আপডেট করছি। বাহ, খুব ভালো। আমিও তোমাদের একজন হতে পেরে খুব খুশি। আমরাও খুশি। আজ থেকে তুমি হবে আমাদের গানের মাস্টার মশাই। সত্যি গানখানা কিন্তু খাস আগে ছেলে। আরেকটা গান গাও না। আরেকটা গান গাও না। আচ্ছা আচ্ছা, গাইছি, শোনো।
আহা কি আনন্দ নতুন ভূতের দেশে, নানা রকম তাদের নানান রঙের বেশে। দেখো দেখো কত শত ভূতের সমাহার, নেড়া রোগা মোটা বেটে ভূতের কি বাহার, আহা ভূতের কি বাহার। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কিন্তু তুই যে এখানে চলে এলি, তার বাড়ির লোকেরা চিন্তা করবে না তো? না না, ওরা আমার মতো বিচ্ছিরি দেখতে ছেলের জন্য লজ্জায় কারো কাছে মুখই দেখাতে পারে না। তুমি আমাদের ছেড়ে যেও না। ওই যে পুকুর পাড়ে লম্বা শ্যাওড়া গাছটা দেখছ, আজ থেকে তুমি ওখানেই থেকো। আর এখানে পুকুরে অনেক মাছ আছে, গাছে ফল আছে, তোমার খাসা খাওয়া দাওয়া হবে, কোনো অসুবিধে হবে না তোমার। তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, আর কি কেউ যায় তোমাদের ছেড়ে? মানুষরা আমাকে যতটা ঘেন্না করেছে, তোমরা আমাকে ততটাই ভালোবাসা দিয়েছ। তাই আজ থেকে আমি তোমাদেরই একজন। এইভাবে এক অলৌকিক পৃথিবীতে নিজের লৌকিক জীবনের আসল ছন্দ খুঁজে পেয়েছিল ভোলানাথ। আসলে বাবা ভোলানাথের আশীর্বাদে নন্দী ভৃঙ্গীদের সঙ্গেই তার জীবন অতিবাহিত হতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমি এসে গেছি আমার গল্পের ঝুড়ি নিয়ে। আজ কি বলবো জানতে চাইছো? বেশ বেশ, বলি তাহলে শোনো। ওই যে দূরে একটা সুন্দর দেশ দেখতে পাচ্ছ, পাহাড় দিয়ে ঘেরা, তার নাম হলো প্রতাপপুর। প্রতাপপুরের রাজা বীর সিংহের ছিল দুই রানী, বড় রানী মন্দাকিনী আর ছোট রানী নন্দিনী। মন্দাকিনীর মেয়ের নাম শুকতারা আর নন্দিনীর মেয়ের নাম নয়নতারা। নয়নতারা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর শুকতারার না আছে রূপ, না আছে গুণ। তার ব্যবহারে রাজ্যের সবাই অতিষ্ঠ হয়ে থাকে। একদিন হঠাৎ, না না মন্ত্রী, এ একেবারে অসম্ভব। আমার বড় মেয়ে, তার কিনা বিবাহের জন্য কোনো পাত্র পাওয়া যাচ্ছে না, এ অবিশ্বাস্য। আসলে মহারাজ, বড় রাজকুমারী এতই রাগী যে কোনো রাজকুমারী তাকে বিয়ে করতে রাজি হচ্ছে না। কিন্তু ছোট রাজকুমারীর জন্য অনেকেই বিবাহের জন্য প্রস্তুত। কিন্তু বড় মেয়ে থাকাকালীন কি করে ছোট মেয়ের বিয়ে দেব? আপনি রানীমাদের সঙ্গে একবার এই বিষয়ে পরামর্শ করতে পারেন মহারাজ। দেখি দেখি একবার কথা বলে ওরা কি বলে। তুমি কি করে বলছো এ কথা? আমার মেয়ে বাড়িতে বসে থাকবে আর ছোট রানীর মেয়ের বিয়ে হয়ে যাবে, আর আমি সেটা মা হয়ে দেখে যাব? কিছুতেই না। আগে আমার মেয়ের বিয়ে হবে, বাকিদের মেয়ের বিয়ে হলো কি হলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু শুকতারার বিয়ে না হওয়া অবধি এই রাজপ্রাসাদে আর কারোর বিয়ের সানাই যেন না বাজে, এই আমি বলে দিলাম। তুমি যখন বলছো তাহলে তাই হবে। দেখি দেখি আরো দূরে ভিন রাজ্যে বিয়ের প্রস্তাব নিয়ে দূত প্রেরণ করি, শুকতারার জন্য পাত্রের সন্ধান করি। হ্যাঁ, যা যা করার তাড়াতাড়ি করো। ওই নয়নতারার চেয়ে ঢের ভালো পাত্রের সঙ্গেই আমি আমার শুকতারার বিয়ে দেব। দুদিন বাদে যখন বিয়ে করে চলে যাবি, তখন কে তোকে
এইভাবে তেল মাখিয়ে দেবে বল? আমার কথা মনে পড়বে তো তখন? আমি বিয়ে করলে তো আমার বিয়ে করতে বয়েই গেছে। না, তাড়াতাড়ি করো, আজ আমার পুতুলের সঙ্গে সখীর পুতুলের বিয়ের আয়োজন করেছি, সবাই আমার জন্য অপেক্ষা করছে। আর এখন পুতুলের বিয়ে দিতে হবে না, কিছুদিন পরে নিজেরই বিয়ে হবে। রাজামশাই বিয়ের জন্য পাত্রের সন্ধান করছেন। না, আমি কিছুতেই তোমাকে ছেড়ে কোথাও যাব না। বিয়ে আমি করব না, ব্যাস। দিদির মতন আমাকেও কোনো রাজপুত্র যেন পছন্দ না করে। ছি, অলক্ষণের কথা মুখেও আনতে নেই। তোকে অনেকেই পছন্দ করেছে। এবার শুধু শুক্তারার বিয়ের প্রস্তাব এলেই তোদের দুজনের একসঙ্গে বিয়ের ব্যবস্থা করা হবে। রানীমা, আপনার কথা মতো গুলঞ্চ বাটা তেল এনেছি। ও, এনেছো? এই নিন। বাহ, কি সুন্দর গন্ধ। একটু দাঁড়া নয়নতারা, এই তেলটা তোর মাথায় মাখিয়ে দিই। না না, আর আমি কোনো তেল এখন মাখবো না। আমাকে এক্ষুনি যেতে হবে পুতুলের বিয়ে দেবার জন্যে। ওরা সবাই বসে আছে মা, আমার জন্য কখন থেকে বসে আছে। অনেক কাণ্ড করে এই তেল পাওয়া গেছে। ওলাইচণ্ডী তলায় ভীমা রাক্ষসের ডেরা থেকে এই ফুল নিয়ে এসে তার থেকে তেল বের করে আনা হয়েছে। আমিও ছোটবেলায় এই তেল মাখতাম বলেই আজ তুই এত সুন্দর ফর্সা টুকটুকে দেখতে হয়েছিস। তুমি মেখে নাও না মা, আমি এখন যাব। আমি তাহলে যাই রানীমা। হ্যাঁ, তুমি এখন এসো। কি তেল দিয়েছি সেটা তো আমি জানি। যাই, খবরটা গিয়ে বড় রানীকে দিয়ে আসি গে। আসবো বড় রানীমা? কে? ও, ললিতা এলি? আয়। কি খবর এনেছিস? একটা দারুণ খবর এনেছি রানীমা, শুনলে আপনি খুশিতে ডগবগ হয়ে যাবেন। তাই? তা কি এমন খবর শুনি? তার আগে আমার পাওনাটা যদি। সেসব পারি, আগে বল কি খবর। ছোট রানীর কাছে আমি গুলঞ্চ ফুলের তেল দিয়ে এসেছি। ওলাইচণ্ডী তলায় ভীমা রাক্ষসীর কাছ থেকে এই তেল এনেছি। এর আসল রহস্যটা আমি আগে জানতাম না, কিন্তু গতকাল গিয়ে দেখি অনেক কাণ্ড করে এই তেল পাওয়া গেছে। ওলাইচণ্ডী তলায় ভীমা রাক্ষসের ডেরা থেকে এই ফুল নিয়ে এসে তার থেকে তেল বের করে আনা হয়েছে। আমিও ছোটবেলায় এই তেল মাখতাম বলেই আজ তুই এত সুন্দর ফর্সা টুকটুকে দেখতে হয়েছিস। বুঝলে, এই হলো ব্যাপার। আমাকে আজ একবার নিয়ে যাবি? আমি নিজে সেখানে যেতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যাব। আজ রাত 12টার পর যখন নগররক্ষীরা বিশ্রামে যাবে তখন আমরা বেরোবো। আর আমার পাওনাটা। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবি, চিন্তা করিস না। তুমি যা চাইছো রানী আমি তা দিতে পারি, তবে এর ফল কিন্তু পরে ভয়ঙ্কর হতে পারে। আমি শুধু আমার মেয়েটার ভালো চাই, তার জন্য যা যা করতে হয় আমি তাই করব। ওই নন্দিনী আর ওর মেয়ের ভারী রূপের অহংকার, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপনি কিছু একটা করুন যাতে ওদের দর্প চূর্ণ হয় আর আমার মেয়েটার ভালো বিয়ে হয়। আমি গুলঞ্চ ফুলের তেলে সেই মন্ত্র পড়ে দাসী হাতে দিয়ে দিয়েছি। ওই তেল মাথায় মাখলেই ছোট রানীর মেয়ের সব রূপ তোমার মেয়ের মধ্যে চলে যাবে, আর তোমার মেয়ের সব দোষ ওর মেয়ের
সময়ের মধ্যে চলে যাবে, কিন্তু এর বদলে আমি যা চাইবো আমাকে সেটাই দিতে হবে। বলুন আপনি কি চান, তাই দেব। আমি তোমার সঙ্গে তোমার প্রাসাদে গিয়ে থাকবো। ঠিক আছে, আমি রাজি। আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনার থাকার সব আয়োজন করে দিচ্ছি। তবে এই নে, আমিও তোর ইচ্ছে পূরণ করে দিচ্ছি। যা চাবি তাই পাস, রূপের বদলে ছাই পাস, এ পাস ও পাস ধপাস। নে এবার চল, তোর কাজ হয়ে গেছে। আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম ভীমামা। চলুন প্রাসাদে চলুন। না না, সুখ তার এখন এত সুন্দর হয়ে যাওয়ার পরেও তার কোনো যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না। আপনি কি বলছেন মন্ত্রী? আগে মহারাজ, আমি ঠিকই বলছি। ভিন রাজ্যের সবাই নয়নতারার কুৎসিত হয়ে যাওয়ার ঘটনাটা জানতে পেরে গেছে, আর সেই জন্য তারা সবাই ভয় পেয়ে গেছে। কেউ আর এই রাজ্যের মেয়েদের বিয়ে করতে চাইছে না মহারাজ। দেখেছেন তো মহারাজ, আপনার ছোট রানীর আর তার মেয়ের দুর্ভাগ্য সারা রাজ্যবাসীর ওপর অভিশাপ হয়ে পড়েছে। হয় ওদের এক্ষুনি রাজ্য থেকে বিতাড়িত করুন, না হলে আমি আমার কন্যাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। না 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 রানী, আমি এক্ষুনি ওই অলক্ষণে মা আর মেয়েকে রাজ্য থেকে বের করে দিচ্ছি। মন্ত্রী, ছোট রানী আর তার মেয়েকে এক্ষুনি এই রাজ্য থেকে বিতাড়িত করে দিন, আমি হুকুম করছি। আপনি যা বলবেন তাই হবে মহারাজ। একদিকে শুকতারার বিয়ে হয়ে গেল, আর অন্যদিকে বনের পথে নন্দিনী আর তার মেয়ে নয়নতারা হেঁটে যাচ্ছে। চারদিক নিস্তব্ধ, নিঝুম। কোথাও একটা ছুঁচ পড়লে সে আওয়াজও বড় হয়ে কানে আসে। এমনি ভাব বনের। ক্লান্ত বিধ্বস্ত নয়নতারা আর হাঁটতে পারছে না, একটা গাছের তলায় বসে পড়েছে। মা, আর পারছি না, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। আমার কিছু একটা খেতে দাও না মা। হায় রে, আমার পোড়া কপাল। রাজার ঘরের মেয়ে হয়েও আজ না খেতে পেয়ে আমার মেয়েটা যন্ত্রণায় ছটফট করছে। হে ঠাকুর, তুমি এর বিচার করো। ও মা, কি সুন্দর লাল ফল। এই মেয়ে, ওই ফলটা আমার দাও, দাও না, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, তাহলে তুমিই খাও। তুমি কে? এখানে কি করে এলে? আমি জাদুকর অম্বরীশ।
আমায় দেখে ভয় পেও না, তোমাদের উপকার করতেই আমি এসেছি। ওই ভীমা রাক্ষসী তোমাদের সব কেড়ে নিয়েছে, আমি সব আবার ফিরিয়ে দেব। কিরিমিরি চামকিরি, মিং টিং শিং রিং ভস ভস ভস। সে কি গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমি সবই বুঝতে পেরে গেছি, চলো আমার সাথে। কোথায় যাব? বাবা তো আমাদের রাজ্য থেকে বের করে দিয়েছেন। এ সবই ওই বড় রানী, দাসী আর ভীমা রাক্ষসী মিলেই করেছে। চলো, এখনই না গেলে তাদের আটকানো যাবে না, আরো বড় ক্ষতি করবে, রাজামশাইয়েরও ক্ষতি হতে পারে। না না, রাজা মশাইয়ের যেন কোনো ক্ষতি না হয়। আর দেরি না করে এক্ষুনি চলো। আমি এখন এর থেকে বেশি এগোতে পারবো না। রাক্ষসী মন্ত্র বলে সারা রাজ্যকে বশ করে রেখেছে। একমাত্র রাজরক্ত যার গায়ে আছে সেই এই মন্ত্র ভেদ করে যেতে পারবে। তাই আমি আমার সর্বশক্তি মন্ত্র আজ নয়নতারাকে দিচ্ছি। তোমাকেই এই রাজ্য আর রাজাকে ওই দুষ্টু রাক্ষসীর হাত থেকে রক্ষা করতে হবে। কিরিমিরি চামকিরি, মিং টিং শিং রিং ভস ভস। যাও, দেশকে বিপদ মুক্ত করে জয়ী হও। কিন্তু আমার বাবার এই যুদ্ধে কোনো ক্ষতি হবে না তো? না, বরং না গেলেই বড় ক্ষতি হয়ে যাবে। তাই আর এক মুহূর্ত নষ্ট না করে এখনই যাও, সামনে এগিয়ে যাও। 5 পা যাওয়ার পর দেখতে পাবে আমার ঘোড়া চেতক তোমার জন্য অপেক্ষা করছে। ও তোমাকে সব বাধা কাটিয়ে প্রাসাদে নিয়ে যাবে। যাও, আর দেরি করো না। বিজয়ী ভব। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে প্রাসাদের মধ্যে যেতেই হবে, না হলে আমার বাবা আর রাজ্যবাসীর ঘোর বিপদ। যাই যাই, তাড়াতাড়ি এগিয়ে যাই। কিরি মিরি চামচিকিরি, মিং টিং সিং রিং ভস ভস ভস। রাজকুমারী দেশ দেশান্তর পেরিয়ে শেষে নিজের রাজ্যে এসে পৌঁছল। তলোয়ার দিয়ে রক্ষীদের সরিয়ে প্রাসাদের ভেতরে এসে প্রবেশ করল। সোজা এসে পৌঁছল বড় রানীর ঘরে। সেখানে বড় রানী আর রাক্ষসী বসেছিল। নয়নতারাকে দেখে রাক্ষসী ভয় পেয়ে উঠল। আরে কে তুমি? এইভাবে ঘরে ঢুকে পড়লে? এই, কে আছো? কে আছো? ওকে বের করে দাও। আর কেউ নেই যে তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে, বুঝলে ভীমা রাক্ষসী? সিং ট্রিং রিং ক্রিং ছট ব্রং ঘাং ক্রাং রাং ফট। ও কে মারবি? কে মারবি তুই? আয় 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 দেখি, আয় আয়। এত বড় সাহস তোর! আমাকে মন্ত্র বলে জব্দ করতে চাইছিস? তবে তুইও দেখ আমার জাদু মন্ত্রের শক্তি। ক্রিং ফ্রিং গিলি গিলি ঝটাক, ক্রিং ফ্রিং গিলি গিলি ঝটাক, ফ্রিং ফ্রিং গিলি গিলি ঝটাক। ক্ষমা করে দাও আমাকে, ক্ষমা করে দাও, রক্ষা করো আমাকে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। নয়নতারাকে আর কষ্ট দিবি না জাদুকর, না, আর নয়নতারাকে আমি কোনো কষ্ট দেব না। ছোট রানীকে আর কষ্ট দিবি না জাদুকর, আমি আর কাউকেই কষ্ট দেব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। একে তুমি রাজকুমার?
হ্যাঁ, রাক্ষসীর জাদুমন্ত্রেই আমি এমন হয়েছিলাম। এখন ভীমা রাক্ষসী আর নেই, আমিও আমার আগের জীবনে ফিরে আসলাম। আমি এখনই গিয়ে রাজামশাইকে সব বলছি। তুমি যা চাইছো রানী আমি তা দিতে পারি, তবে এর ফল কিন্তু পরে ভয়ঙ্কর হতে পারে। আমি শুধু আমার মেয়েটার ভালো চাই, তার জন্য যা যা করতে হয় আমি তাই করব। ওই নন্দিনী আর ওর মেয়ের ভারী রূপের অহংকার, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। আপনি কিছু একটা করুন যাতে ওদের দর্প চূর্ণ হয় আর আমার মেয়েটার ভালো বিয়ে হয়। আমি গুলাঞ্চ ফুলের তেলে সেই মন্ত্র পড়ে দাসী হাতে দিয়ে দিয়েছি। ওই তেল মাথায় মাখলেই ছোট রানীর মেয়ের সব রূপ তোমার মেয়ের মধ্যে চলে যাবে, আর তোমার মেয়ের সব দোষ ওর মেয়ের মধ্যে চলে যাবে। কিন্তু এর বদলে আমি যা চাইবো আমাকে সেটাই দিতে হবে। বলুন আপনি কি চান, তাই দেব। আমি তোমার সঙ্গে তোমার প্রাসাদে গিয়ে থাকবো। ঠিক আছে, আমি রাজি। আপনি চলুন আমার সঙ্গে, আমি আপনার থাকার সব আয়োজন করে দিচ্ছি। তবে এই নে, আমিও তোর ইচ্ছে পূরণ করে দিচ্ছি। যা চাবি তাই পাস, রূপের বদলে ছাই পাস, এপাস ওপাস ধপাস। নে এবার চল, তোর কাজ হয়ে গেছে। আপনার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম ভীমামা। চলুন প্রাসাদে চলুন। কি বড় রানীর এত বড় সাহস! আমি হুকুম দিচ্ছি এই মুহূর্তে বড় রানীকে বনবাসে পাঠিয়ে দেওয়া হোক। না, দেখা যায় জাদুকর ছিল আসলে একজন রাজকুমার। সে রাক্ষসীর অভিশাপে জাদুকর হয়েছিল। রাজা সব জানতে পেরে বড় রানীকে বনে পাঠিয়ে দেন। নয়নতারা আবার তার আগের রূপে ফিরে আসে, আর তার সঙ্গে রাজকুমারের বিয়ে হয় মহা ধুমধাম মহা সমারোহে। কি ছোট্ট বন্ধুরা, কেমন লাগলো গল্প? তোমরাও কিন্তু দুষ্টুমি করো না, তাহলে রাক্ষসী কিন্তু আবার চলে আসবে। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো খুব মজার একটা গল্প, একটা চিংড়ির গল্প। সে থাকতো ওই পুকুর ধারের ও পারে। তার ছিল ভীষণ অহংকার। তারপর একদিন ঘটে গেল একটা ঘটনা। কি রে চিংড়ি, তোর খবর কি? এরকম একা একা বসে কি ভাবছিস? ইস ছি, তোমরা যাও, তোমাদের সঙ্গে আমি কথা বলতে চাই না। কেন রে চিংড়ি, আমরা কি এমন করলাম যে এরকম করে আমাদের বলছিস? তোমরা সবাই কিরকম বিচ্ছিরি দেখতে, কালো, পেট মোটা, তোমাদের দেখতে ইচ্ছে করে না আমার। হ্যাঁ, আমরা তো এরকমই দেখতে, তাতে কি হবে? সেই জন্যই তো তোমাদের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। আমি কত সুন্দর, তোমাদের মতন কালো আর পেট মোটা নই। শুধু সুন্দর হয়ে কি করবি? তোর তো কোনো বন্ধুই নেই, একা একা বসে থাকিস। আমাদের দেখ, আমরা সবাই কি সুন্দর,
একসঙ্গে ঘুরে আনন্দ করি, কত গল্প করি। আমার তোমাদের মতন এত কুৎসিত বন্ধুর কোনো দরকার নেই। আমি একাই সুন্দর, ঠিক আছি। না হলে আমাকেও তোমাদের মতন এরকম বাজে দেখতে হতো। ইস, আমি তো ভাবতেই পারছি না। এত অহংকার ভালো নয় রে চিংড়ি। মনে রাখিস, তুইও কিন্তু আমাদেরই মতন একটা পোকা মাত্র। একদম না, আমি মোটেই পোকা নই। আমি হলাম চিংড়ি মাছ। আমার কত দাম জানো? পোকা হলে তোমরা, আমি হলাম জলের মাছ। শোন বোকা চিংড়ি, জলে থাকলে কেউ মাছ হয়ে যায় না। যে পোকা সে পোকাই থাকে। তখন থেকে খালি বাজে কথাই বলছো। যাও তো, বেশি কথা বলো না, ভালো লাগছে না আমার। একটু দুপুরবেলা খাবার খেয়ে বিশ্রাম নিতে যাব, অমনি তোদের চিৎকারে আমার ঘুমটা গেল ভেঙে। কি তখন থেকে তোরা এত বক বক করছিস বলতো? খুব ভুল হয়ে গেছে মাছ দাদা, কান মুলছি, আর এরকম হবে না। বেশ হয়েছে বকুনি খেয়েছো। দেখো না, আমিও একটু পুকুর ধারে এসে বসেছি, আর অমনি আমার কাছে এসে বাজে বাজে কথা বলতে শুরু করে দিল। আর হ্যাঁ চিংড়ি, তুইও বা এখানে কি করছিস শুনি? যা যা, নিজের জায়গায় চলে যা, এখানে এসে ঝামেলা করিস না। মানে এটাই তো আমার জায়গা, আমিও তো এখানেই থাকি। না না, এখন থেকে সব পোকামাকড়দের জন্য আলাদা ভেরি করে দেওয়া হয়েছে। এবার থেকে তোরা সব ওখানেই থাকবি, বুঝলি? খবরদার এই পুকুরের জলে আসবি না। তোদের জন্য আমাদের মাছেদের থাকা দায় হয়ে গেছে। কিরে চিংড়ি, এবার কি বলবি? আর যাই হোক, তবে তোদের সঙ্গে আমি কোনোদিনও মিশবো না, বুঝলি? কি সুন্দর একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছি। ইস, যদি ধরতে পারি তাহলে আজকের সারা দিনের ভোজনের আয়োজনটা খুব ভালো করে সেরে ফেলা যাবে। না, কাউকেই তো আশেপাশে দেখতে পাচ্ছি না। অন্য কেউ এসে চিংড়িটাকে নিয়ে যাওয়ার আগেই আমি ওর কাছে চলে যাই। লোভ আমি সামলাতে পারছি না। এই রে, কাক মহাশয় যে, তা আপনি হঠাৎ? তোকে দেখে আমি যে আর থাকতে পারলাম না রে চিংড়ি, তাই আমি চলে এলাম। আর আজ তুই হবি আমার মহাভোজ। এসব কি বলছো তুমি কাক মহাশয়? আমি তোমার থেকে কত ছোট, আমাকে মেরো না এখনই। তাতে কি হয়েছে রে চিংড়ি? ছোট তো কি হয়েছে? ছোট বলেই তো তোকে খেলে কি সুস্বাদু খেতে হবে। আহা, আমার সেটা ভেবেই আমার জিভে জল আসছে। আরে চিংড়ি, তুই এখনই জলে ঝাঁপ দে। না না, মাছ কাকা তো জলে যেতে বারণ করে গেলেন। আমি এবার কোথায় যাব? আয় আয়, আমার পেটের ভেতরে আয়। দাঁড়া তো, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, গেলাম রে, পাটা জ্বলে গেল। কি কেমন লাগলো? কে 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 কথা বলছে? কে কে? এই যে এইখানে দেখো, তোমার পায়ের কাছে আমি পিঁপড়ে। পিঁপড়ে? তুই আমাকে কেন কামড়ালি? আহা, কারণ আছে তাই কামড়েছি। কারণ? কারণটা কি কারণ শুনি? তুমি তো শুধু নোংরা জিনিস খেয়ে বেড়াও। হ্যাঁ, তাতে তোর কি হলো? ও সব নোংরা জিনিস খাও, অথচ ভালো করে মুখ পরিষ্কার করো না, দাঁত মাজো না। আর চিংড়ি তো এত সুন্দরী। হ্যাঁ, তাতে তোর কি হলো? উফ,
বুঝলে না, তোমার ওই নোংরা মুখে এত সুন্দর চিংড়িকে খেলে তার কোনো স্বাদ পাবে? তোমার তো পুরো ভোজনটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব? আগে যাও, ভালো করে দাঁত মুখ পরিষ্কার করে এসো, তারপর চিংড়িকে খাও। তুই একদম ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। এবার আমি কি করব? কাক যে এবারে এসে আমায় খেয়ে ফেলবে, আর জলে গেলে মাছ আমাকে তাড়া করবে। এবার আমি কি করি? আহা আহা, চিংড়ি এত ভয় পাস না, দেখ না এবার কি হয়। খবরদার, আমার কাছে আসবি না। তোর এই নোংরা মুখ আমার কাছে আনবি না। কিন্তু মুখ না ধুলে আমি যে চিংড়ি খেতে পারবো না। সেসব আমি জানি না। ওই নোংরা মুখ আমার গায়ে লাগাবি না। তাহলে আমি এখন কি করব? আগে কুমোরের কাছ থেকে জলের ভাঁড় নিয়ে আয়, তারপর ওই ভাঁড়ে করে জল তোল, বুঝলি? বেশ, আমি এক্ষুনি কুমোরের কাছ থেকে জলের ভাঁড় আনছি। কা কা কা। ভালো লাগে না। এই দুপুর বেলা কোথায় পাবো কুমোরের সন্ধান? ওই তো দেখা যাচ্ছে। যাই, জলের ভাঁড় নিয়ে আসি। ও কুমোর ভাই, বাড়ি আছো? কেরে এই ভর দুপুর বেলায় জ্বালাতে এলি? আমি গো, আমি। আমাকে একটু উপকার করো না ভাই। আমার একটা ভাঁড় চাই। ভাঁড়ে করে জল নিয়ে মুখ ধুয়ে চিংড়ি ভোজনে যাই। কা কা কা। কি সুন্দর একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছি। ইস, যদি ধরতে পারি তাহলে আজকের সারা দিনের ভোজনের আয়োজনটা খুব ভালো করেই সেরে ফেলা যাবে। তুমি তো শুধু নোংরা জিনিস খেয়ে বেড়াও। হ্যাঁ, তাতে তোর কি হলো? ও সব নোংরা জিনিস খাও, অথচ ভালো করে মুখ পরিষ্কার করো না, দাঁত মাজো না। আর চিংড়ি তো এত সুন্দরী। হ্যাঁ, তাতে তোর কি হলো? উফ, এখনো বুঝলে না? তোমার ওই নোংরা মুখে এত সুন্দর চিংড়িকে খেলে তার কোনো স্বাদ পাবে? তোমার তো পুরো ভোজনটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব? আগে যাও, ভালো করে দাঁত মুখ পরিষ্কার করে এসো, তারপর চিংড়িকে খাও। তুই একদম ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। না না, এখন ওসব হবে না। যা ছিল মাটি সবটাই তার হয়েছে থালা গ্লাস বাটি। আগে নিয়ে এসো মাটি, তারপর কথা হবে বাকি। বেশ, তবে যাই, নিয়ে আসি মাটি। তবেই আমি মুখ ধুয়ে চিংড়ির স্বাদ পাবো খাঁটি। হ্যাঁ, আগে গিয়ে মাটি নিয়ে আয়, তারপর ভাঁড় বানিয়ে দেবো। এই তো চারিদিকে কত মাটি। যাই গিয়ে মাটি নিয়ে আসি। আরে আরে, এ তুই কি করছিস রে কাক? আমি মাটি তুলছি। মাটি তুলে কি করবি? মাটি দিয়ে ভাঁড় গড়ে, ভাঁড় দিয়ে জল তুলে
সেই জলে মুখ ধুয়ে পেট ভরে চিংড়ি খাবো। ও তাই বল? তাই এইভাবে মাটি নিলে তোর তো মাটি তুলতেই সারা বছর লেগে যাবে, বাকি কাজ করবি কখন? তাহলে কি করব? কামার বাড়ি যা, ওখানে গিয়ে কোদাল নিয়ে আয়, কোদাল দিয়ে মাটি তুলে নিয়ে যা, তবে তো তোর কাজ তাড়াতাড়ি হবে। ভালো বুদ্ধি দিয়েছ বাটি ভাই, আমি এক্ষুনি যাই কামার বাড়ি, নিয়ে আসি কোদাল। কা 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 কা। ওই তো একটা কামারশালা দেখতে পাচ্ছি, যাই গিয়ে কোদাল নিয়ে আসি। কামার দাদা বাড়ি আছো? ও কামার দাদা বাড়ি আছো? এই কে রে, এই সময় এসে বিরক্ত করছিস? আরে আমি গো আমি, শ্রী চতুর কাক মহাশয়। তা এই সময়ে আমার বাড়িতে কি মনে করে এলি? যদি একটা কোদাল দাও খুব ভালো হয় কামার দাদা। কোদাল? কি করবি তুই কোদাল দিয়ে? কোদাল দিয়ে মাটি খুঁড়ি, সেই মাটিতে গড়ি ভাঁড়, সেই ভাঁড়েতে তুলি জল, জলেতে মুখ ধুই, মুখ ধুয়ে খাই পেট ভরে চিংড়ি। কা কা কা। বাবা বা, কি সুন্দর একটা বড় চিংড়ি দেখতে পাচ্ছি। ইস, যদি ধরতে পারি তাহলে আজকের সারা দিনের ভোজনের আয়োজনটা খুব ভালো করেই সেরে ফেলা যাবে। কা কা। তুমি তো শুধু নোংরা জিনিস খেয়ে বেড়াও। হ্যাঁ, দাদা তোর কি হলো? ও সব নোংরা জিনিস খাও, অথচ ভালো করে মুখ পরিষ্কার করো না, দাঁত মাজো না, আর চিংড়ি তো এত সুন্দরী। হ্যাঁ দাদা তোর কি হলো? উফ, এখনো বুঝলে না? তোমার ওই নোংরা মুখে এত সুন্দর চিংড়িকে খেলে তার কোনো স্বাদ পাবে? তোমার তো পুরো ভোজনটাই নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছিস, এইটা তো ভেবে দেখিনি। তাহলে এখন আমি কি করব? আগে যাও, ভালো করে দাঁত মুখ পরিষ্কার করে এসো, তারপর চিংড়িকে খাও। তুই একদম ঠিক বলেছিস, আমি এক্ষুনি যাচ্ছি। ওই নোংরা মুখ আমার গায়ে লাগাবি না। তাহলে আমি এখন কি করব? আগে কুমোরের কাছ থেকে জলের ভাঁড় নিয়ে আয়, তারপর ওই ভাঁড়ে করে জল তোল, বুঝলি? বেশ, আমাকে একটু উপকার করো না ভাই, আমার একটা ভাঁড় চাই। না না, এখন ওসব হবে না। যা ছিল মাটি সবটাই তার হয়েছে থালা গ্লাস বাটি। আগে নিয়ে এসো মাটি, তারপর কথা হবে বাকি। বেশ। আরে আরে, এ তুই কি করছিস রে কাক? আমি মাটি তুলছি। তাই এইভাবে মাটি নিলে তোর তো মাটি তুলতেই সারা বছর লেগে যাবে, বাকি কাজ করবি কখন? তাহলে কি করব? কামার বাড়ি যা, ওখানে গিয়ে কোদাল নিয়ে আয়, কোদাল দিয়ে মাটি তুলে নিয়ে যা, তবে তো তোর কাজ তাড়াতাড়ি হবে। ভালো বুদ্ধি দিয়েছো বাটি ভাই। কিন্তু আমার কাছে যে নাই আগুন, আগুন ছাড়া কোদাল বানাই কি দিয়ে? আগুন নাই? তাহলে এখন উপায়? তুই যদি আনতে পারিস আগুন, তাহলে ওটা একটা কিছু হয় উপায়। আমি আনবো আগুন। কেন পারবি না? হ্যাঁ পারবো বইছি, তবে যাই নিয়ে আসি আগুন। না, আমার বোধহয় চিংড়ির স্বাদ পূরণ হলো না। আরে আমি তো গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, তাহলে গ্রামের কারুর বাড়ি থেকেই তো আমি আগুন নিয়ে যেতে পারি। কে আছেন বাড়িতে? একটু বেরিয়ে আসবেন, আমার যে খুব দরকার। ও বাপরে বাপরে বাপ,
সব একটু দু চোখের পাতায় এক করেছি। ও আর অমনি কে রে এসে আমার কাঁচা ঘুমটা ভাঙালি? আমি গো কর্তা মশাই, রাগ করো না, আমার খুব বিপদ। ও বাবা, এই সময় কাক বাবাজি, কি ব্যাপার, কি হলো তোমার? আমাকে আমাকে একটু আগুন দিতে পারো? আগুন? আগুন দিয়ে কি করবি তুই? আগুন পেলে কোদাল বানাই, তা দিয়ে মাটি খুঁড়ি, সেই মাটিতে ভাঁড় গড়ি, সেই ভাঁড়িতে জল তুলে মুখ ধুয়ে চিংড়ি ভোজন করি। আমার বাড়িতে যে কাঠ নাই, কাঠ ছাড়া আগুন জ্বালাই কিভাবে? তাহলে এবার কি হবে? নিয়ে আয় কাঠ, পেয়ে যাবি আগুন। ঠিক আছে, আমি কাঠ নিয়ে এক্ষুনি আসছি। এই তো এত কাঠ, এইগুলো নিয়ে গেলেই আগুন পেয়ে যাব। আরে কি করছিস তুই কাক? কাঠ নিয়ে যাচ্ছি, আগুন পাবো, সেই আগুনে কোদাল হবে, সেই কোদালে মাটি খুঁড়ে ভাঁড় হবে, সেই ভাঁড়েতে জল নিয়ে মুখ ধুয়ে চিংড়ি খাবো। কিন্তু আমি তো আগুনের জন্য নই, আমাকে দিয়ে শুধু জিনিসপত্র বানানো হয়, খাট, আলমারি, এইসব। আগুনের জন্য কাঠ পেতে হলে তোকে বনের ভেতরে যেতে হবে, সেখানে আছে অনেক জ্বালানি কাঠ, সেই কাঠে আগুন জ্বলবে। বেশ, তবে যাই। কোন গাছের কাঠ যে নেব ঠিক করতে পারছি না। যাই, ওই সামনের যে গাছটা আছে সেই ডালটা বরং নিয়ে আসি। ইরে কাক, এখানে কি করছিস? কাঠ দিয়ে আগুন ধরাই, তাতে কোদাল বানাই, কোদালে মাটি খুঁড়ে ভাঁড় গড়ি, তাতে জল তুলে মুখ ধুয়ে পেট ভরে চিংড়ি খাই। আগুন জ্বালাতে হলে মাটিতে যে শুকনো ডালগুলো পড়ে আছে সেগুলো নিয়ে যা, সবাই ওগুলোই নিয়ে যা। ঠিক আছে, তবে তবে আমি ওই ডালগুলোই নিয়ে যাচ্ছি। আসুন আসুন, দেখুন আমি কাঠ এনেছি। ও এসেছিস, দে। এই নে তোর আগুন, কিন্তু তুই নিবি কি করে? আমার মুখে দিয়ে দাও, চিংড়ি খাওয়ার জন্য আমি সব করতে পারি। কি আনন্দ আকাশে বাতাসে, চিংড়ি ভাজার গন্ধ নাকে ভেসে আসে। এবার আমার আর রক্ষে নেই, আমার এত সুন্দর রূপ আর কেউ দেখতে পাবে না। ওই মোটা কালো কাকের পেটে শেষে আমাকে ভোজন হয়ে যেতে হবে। তুই এই নাকি কান্না একটু থামা না। তুই আর কি বুঝবি আমার কষ্ট। এখনো যখন কাক এলো না, আর মনে হয় ও আসবে না। ওই তো কাক উড়ে আসছে, আর আমাকে কেউ বাঁচাতে পারবে না গো।
দেখলি তো চিংড়ি, যারা বেশি লোভ করে তাদের এই অবস্থাই হয়। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বেশি লোভও যেমন ভালো নয়, তেমনি বেশি অহংকারও ভালো নয়। আমি খুব ভুল করেছি তোমাদের অপমান করে। আজ থেকে তুমি আমার সত্যিকারের বন্ধু। তুই সত্যি বলেছিস চিংড়ি, আমরা তোর বন্ধু। শোনো সবাই, আজ থেকে আমাদের নতুন বন্ধু হলো চিংড়ি। এরপর আর কোনোদিন পিঁপড়ে আর চিংড়ির মধ্যে ঝগড়া হয়নি।